আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গুণমুগ্ধদের কাছে ম্যাজিক ম্যান নামেই পরিচিত। তার কাছে আছে আলাদিনের চিরাগ, যে চিরাগ থেকে দৈত্য বেরিয়ে রাতারাতি বাংলাদেশকে পাল্টে দেওয়ার কথা ছিল। কথিত 16 বছরের দুঃশাসনে থাকা বাংলাদেশটা এমন ভাবে পাল্টে যাওয়ার কথা ছিল যাতে সবাই সেই গানটি গেয়ে উঠত, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। কিন্তু গত এক বছরে অধ্যাপক ইউনূসের সেই চিরাগ থেকে খারাপ দৈত্যই শুধু বেরিয়ে এসেছে। মব সন্ত্রাসে, চাঁদাবাজিতে, পানিতে ভাসমান লাশ উদ্ধারে বহু রেকর্ড এরই মধ্যে অধ্যাপক ইউনূসের সরকার করে ফেলেছে। ডক্টর ইউনূসের আমলে দুঃসংবাদের বন্যার স্রোত এত তীব্র যে বঙ্গোপসাগরের ঢেউ মাঝে মাঝে তাতে হার মানে। এবার এমন কিছু ঘটেছে যা গত 15 বছর কেন প্রায় 2-3 দশকেও ঘটেনি। ইপিআই টিকাদান কর্মসূচিতে বিশ্বের বুকে বাংলাদেশ যেখানে ছিল রোল মডেল, সেখানে কয়েক মাস ধরে টিকা বঞ্চিত হচ্ছে লাখ লাখ শিশু। সারের দাবিতে রাস্তা অবরোধ করে নিয়মিত কৃষক বিক্ষোভের খবর সংবাদ মাধ্যমে ফিরেছে প্রায় 2 দশক পর। অন্তর্বর্তী সরকারের পিআর টিম অর্থনীতির আকাশচুম্বী সাফল্যের প্রচার করতে যখন ব্যস্ত, তখন অনিশ্চয়তা পড়েছে শিশু ও কৃষকের ভবিষ্যৎ। একদিকে রাজনৈতিক চরম অনিশ্চয়তা, অন্যদিকে সরকার নিয়মিত কার্যক্রমেও লেজে গোবরে অবস্থায় ডুবতে চলেছে দেশ। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। এক সময় টিভি বিজ্ঞাপন দেখতে দেখতে স্লোগানগুলো মুখস্থই হয়ে গিয়েছিল। বলা হতো, আপনার শিশুকে টিকা দিন, রোগমুক্ত জীবন দিন, কিংবা সুস্থ শিশু চাইলে ঘরে টিকা দিবেন খেয়াল করে। শিশুদের টিকা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বের জন্য অনন্য উদাহরণ তৈরি করেছিল। প্রাণঘাতী কয়েকটি রোগ থেকে শিশুদের জীবন বাঁচাতে সারা বিশ্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই পরিচালিত হয়। 1979 সালের 7 এপ্রিল বাংলাদেশ এই কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়। 1 বছরের কম বয়সী শিশুদের যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, হাম, পোলিও, মাইটিসের টিকা দেওয়া শুরু হয় প্রথম পর্যায়ে। একই সঙ্গে মা ও নবজাতককে দেওয়া হতো ধনুষ্টঙ্কারের টিকাও। 2003 সালে হেপাটাইটিস বি, 2009 সালে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি প্রতিরোধে এইচআইভি এবং 2012 সালে রুবেলা টিকা যুক্ত হয় এই কার্যক্রমে। 2015 সালে নিউমোনিয়া ও মেনিনজাইটিস রোগের জন্য পিসিবি, পোলিও রোগের আইপিভি টিকা, হাম এবং রুবেলার এমআর দ্বিতীয় ডোজ টিকা এবং 2017 সালের 2 অক্টোবর পোলিও রোগের এফআইপিবি টিকা দেয়া শুরু হয়। দর্শক, বিগত আওয়ামী লীগ সরকার অনেক সমালোচনা আছে, এটি সত্যি, কিন্তু শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচিতে সাফল্যের ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সাফল্য ঈর্ষণীয়। দৈনিক প্রথম আলো কার্যালয়ে 2014 সালে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির কর্মকর্তা জয়ত লিয়ানাগে তখন বলেছিলেন, রাজনৈতিক সদিচ্ছার কারণে এখানে টিকাদান কর্মসূচি সফল হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছে এখন রোল মডেল। বিবিসি বাংলায় 2019 সালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জন্মের পর কিংবা শিশু বয়সে অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু কিংবা পঙ্গুত্ব বরণ এক সময় বাংলাদেশের শিশুদের জন্য ছিল নিয়মিত ঘটনা, কিন্তু এখন আর সে দৃশ্য দেখা যায় না। বরং টিকাদান কর্মসূচির সফল বাস্তবায়নের ফলে অনেক সংক্রামক রোগী এখন বিলুপ্তির পথে। কার্যক্রম শুরু হওয়ার প্রায় 4.5 দশকের মধ্যে বাংলাদেশ টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে অভূতপূর্ব সাফল্য অর্জন করে। 1984 সালে যেখানে টিকাদানের হার ছিল মাত্র 2% নিচে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে টিকাদান কর্মসূচি সর্বোচ্চ সাফল্য পেয়েছিল। এজন্য আন্তর্জাতিক বেশ কয়েকটি স্বীকৃতিও পাওয়া গেছে। বাংলাদেশের সবশেষ পোলিও ভাইরাস সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয় 2006 সালে। 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয় বাংলাদেশকে। 2018 সালে রুবেলা নিয়ন্ত্রণের লক্ষ্য অর্জন করে সরকার। ইপিআই এর অসাধারণ সাফল্যের জন্য 2009 ও 2012 সালে গ্যাভি সেরা পারফরমেন্স পুরস্কার পায় বাংলাদেশ। তবে ডক্টর ইউনূস সরকারের রিসেট বাটনে বাংলাদেশের উল্টো পথে যাত্রা শুরু হয়েছে।
কয়েক মাস ধরে দেশের বিভিন্ন জেলায় নবজাতকের টিকার জন্য চলছে হাহাকার। বিবিসি বাংলা সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে কয়েক মাস ধরে ইপিআই টিকার ঘাটতির কথা উঠে এসেছে। বরাবরের মতো ডক্টর ইউনূসের প্রশাসন কোনো দায় স্বীকার করতে রাজি নন। যদিও টিকার জন্য মাঠে চলছে হাহাকার। নবজাতকের 1 বছর পূর্ণ হওয়ার আগেই অনেকগুলো টিকা দেওয়া শুরু করার কথা। তবে শিশুদের নিয়ে মাসের পর মাস স্বাস্থ্যকেন্দ্রে ছুটে বেড়াচ্ছেন হাজার হাজার বাবা মা। দৈনিক কালের কণ্ঠে গত মার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দেশের অন্তত 30 জেলায় টিকার সংকট তৈরি হয়েছে। এতে শিশুর স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সরকারি হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে গিয়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন শিশুদের অভিভাবকেরা। নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের টিকা দিতে না পারায় বাড়ছে উদ্বেগ। অন্যদিকে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, টিকার সংকটের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও স্বাস্থ্য কর্মকর্তারা অন ক্যামেরা কথা বলতে রাজি হচ্ছেন না। চাঁদপুরের সিভিল সার্জন ডক্টর নূর আলম দিন পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের স্বল্পতা স্বীকার করেছেন। তার দাবি, মাসখানেক ধরে এ অবস্থা চলছে। তিনি দাবি করেন 1 থেকে 1.5 বছর ধরে চলছে এমন অবস্থা। অন্যদিকে ইপিআই ভ্যাকসিনের আওতায় থাকা 4টি টিকা স্টক আউট বলে জানান মানিকগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ খুরশিদ আলম। জানান, ভ্যাকসিন চেয়ে অধিদপ্তরে জোরালোভাবে চিঠি লেখা হয়েছে। দর্শক, জীবন রক্ষাকারী শিশুদের টিকা সংকটের কারণ নিয়ে লুকোচুরি করছে স্বাস্থ্য অধিদপ্তর। এমনকি যানবাহনের তেলের খরচের জটিলতায় দেশের বিভিন্ন জায়গায় টিকা পাঠাতে সমস্যা হচ্ছে, এমন অদ্ভুত কথাও শোনা গেছে প্রকল্প পরিচালকের কণ্ঠে। বিবিসি বাংলাকে প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ডক্টর AFM শাহাবুদ্দিন জানান, তেলের খরচ ও ভ্যাকসিনের গাড়ি বারবার পাঠানোর অনুমতি নেই, ফলে সবগুলো টিকা একসঙ্গে পাঠানোর কারণে কিছুটা দেরি হতে পারে। তার এই দাবি সত্যি হলে এ সমস্যা কেন গত 1 বছরে তৈরি হলো তার কোনো জবাব পাওয়া যায়নি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান করছেন অন্য দাবি। তার দাবি, আগে টিকাগুলো অনুদান হিসেবে বিনামূল্যে পেত বাংলাদেশ সরকার, এখন তার টেন্ডারের মাধ্যমে কিনে আনতে হচ্ছে, সে কারণেই বজায় থাকছে না ধারাবাহিকতা। দর্শক, মইনুল হাসানের এই দাবির সত্যতা রয়েছে। 2023 সাল পর্যন্ত ইউএনএফপির অর্থায়নে বিনামূল্যে বাংলাদেশের টিকা সরবরাহের নির্ধারিত মেয়াদ শেষ হয়। তবে আওয়ামী লীগ সরকার তড়িৎ উদ্যোগ নিয়ে এর মেয়াদ আর1 বছর বাড়িয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর বিষয়টি এগিয়ে নিতে সরকারি তৎপরতা থেমে যায়, ফলে বড় ধরনের সংকটের মুখে পড়ছে দেশ। টাকা খরচ করেও নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। এতে জীবন সংশয়ের মুখে পড়ছে লাখ লাখ শিশু। বাংলাদেশ শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে উল্লেখযোগ্য অগ্রগতি করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অদূরদর্শিতায় নতুন করে বাড়ছে ঝুঁকি। সেই সঙ্গে পোলিওর মতো যেসব রোগ নির্মূল হয়েছিল সেগুলো ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। শিশুদের টিকার তীব্র সংকটের মতোই পুরানো আরেক বিপদ নতুন করে ফিরে এসেছে রিসেট বাটনে। সাম্প্রতিক সময়ে সারের দাম বাড়ার পাশাপাশি মজুদ সংকটও তীব্র হয়েছে। প্রায় সারের দাবিতে কৃষক বিক্ষোভের খবর আসছে সংবাদ মাধ্যমে। কুড়িগ্রামের বুরুঙ্গামারীতে 14 সেপ্টেম্বর সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন কৃষকেরা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। কৃষকেরা জানান, এলাকায় তীব্র সার সংকট দেখা দিয়েছে, ফলে রোপা আমন আবাদ ঝুঁকিতে পড়েছে। আর সার পাওয়া গেলেও গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। তাদের অভিযোগ, ডাই অ্যামোনিয়াম ফসফেট বা ডিএপি এবং ইউরিয়া সারের জন্য ডিলার পয়েন্ট ও খুচরা বিক্রেতাদের কাছে ঘরে শূন্য হাতে ফিরতে হচ্ছে, অথবা চড়া দামে কিনতে হচ্ছে সার। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, দেশের বিভিন্ন জেলার কৃষকের কাছ থেকে সার নিয়ে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। কেউ বলছেন সার পাচ্ছেন না, আবার কারো অভিযোগ নির্ধারিত দামের চেয়ে বস্তা প্রতি অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। কৃষকের এমন নাবিশ্বাস অবস্থার মধ্যে উল্টো সারের দাম বাড়ানোর পথে হাঁটছে সরকার। পেট্রোবাংলা 10 আগস্ট সার কারখানায় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দেয়। পরে একই প্রস্তাব আলাদাভাবে দেয় 6টি গ্যাস বিতরণ কোম্পানি। এমন অবস্থায় সার কারখানায় গ্যাসের দাম 150% বাড়ানোর গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। আগামী 6 অক্টোবর এই শুনানির পর সারের দাম বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ইতিমধ্যে শুনানিতে অংশ না নেয় ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। দর্শক, সার সংকট এবং দাম নিয়ে কৃষকের ক্ষোভ গত 2 দশকে খুব কমই শোনা গেছে। তবে 90 দশকের মাঝামাঝিতে সারের দাবিতে দেশের বিভিন্ন জেলায় ব্যাপক কৃষক বিক্ষোভ হয়েছিল। 1995 সালের 15 মার্চ সারের দাবিতে আন্দোলনরত কৃষকের উপর আইন শৃঙ্খলা বাহিনী গুলি চালায়। এতে টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ কয়েকটি জেলায় প্রাণ হারান 18 জন কৃষক। প্রশ্ন হলো, প্রায় 3 দশক আগে সেই বাংলাদেশ কি আবার ফিরে আসছে রিসেট বাটনে? নবজাতকের টিকা থেকে শুরু করে চাষাবাদের মূল উপকরণ সারের জন্য হাহাকার কোন নতুন বাংলাদেশের ছবি উপহার দিচ্ছে? সেই সঙ্গে লাখ লাখ নতুন বেকার, 20 লাখ মানুষের অতি দরিদ্র হওয়ার মধ্য দিয়ে কোন ম্যাজিক্যাল দেশ হাজির করছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস? শেখ হাসিনার সরকারের সমালোচনা করেন যে অধ্যাপক, তার সরকারের কাছ থেকে হাসিনার আমলের ভালো কাজগুলোকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আশাই তো দেশের মানুষ করেছিল। গত 1 বছরে তার একটি নমুনা কি অন্তর্বর্তী সরকার রাখতে পেরেছে? এত পেয়াদা বরকন্দাজ নিয়ে গিয়েও কি ডিম টমেটোর হাত থেকে নিষ্কৃতি পাবেন ডক্টর ইউনূস? এই বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 3 রাজনৈতিক দলের 4 নেতা, তার মধ্যে বিএনপির 2 জন, আর জামাতের 1 জন এবং এনসিপির 1 জন, মানে তার নিজের দলের 1 জন, এই 4 নেতাকে সঙ্গে নিয়ে আজ 21শে সেপ্টেম্বর রবিবার রাতে তিনি নিউ ইয়র্ক যাচ্ছেন জাতিসংঘের 80তম বার্ষিক সাধারণ সম্মেলনে অংশ নিতে। এই অংশ নিতে ইতিমধ্যে অধিবেশন শুরু হয়েছে 9 সেপ্টেম্বর, আজ থেকে 12 দিন আগে। তো মোহাম্মদ ইউনূস 12 দিন আগে কেন গেলেন না? বিদেশ সফরে যেমন প্রবল ঝোঁক ইউনূস মিয়ার, তাতে 12 দিন আগেই যেতে পারতেন। তাতে আরও কয়েকটা দিন দেশের বাইরে থাকা যেত এবং সেখানটায় কিছু আমেরিকার আনন্দ, যেটা তিনি মূল যেখানকার মানুষ, সেখানকার আনন্দ নিতে পারতেন। কিন্তু আজ 21শে সেপ্টেম্বর রাতে তিনি যাচ্ছেন, পৌঁছবেন কাল 22 তারিখ, থাকবেন 1 অক্টোবর পর্যন্ত, প্রায় 9 দিন। ঢাকায় ফিরবেন অক্টোবরের 2 তারিখ। 9 দিন ধরে ভারতের প্রধানমন্ত্রী যান, যেদিন যান সেদিন সেরেই 1 দিন পরেই আবার তিনি অন্য জায়গায় চলে যান, ফিরে আসেন। কিন্তু আমাদের ইউনূস সাহেব 9 দিন থাকবেন ওখানে। তার সফরসূচি যা জানা যাচ্ছে সেটা এরকম: ইউনূস 21শে সেপ্টেম্বর রাতে ঢাকা ত্যাগ করবেন এবং 22শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন। 22 থেকে 29শে সেপ্টেম্বর 7 দিন তিনি খুব উচ্চ পর্যায়ে কিছু দ্বিপাক্ষিক ও সাইড ইভেন্ট, মানে মূল সম্মেলনের পাশে তিনি একটা কোনো কিছু আলোচনার মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন। কাদের সাথে? অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, যদি অবশ্য তার সঙ্গে আলোচনা করার মতো রাষ্ট্রপ্রধান পাওয়া যায়। এ পর্যন্ত পাওয়া গেছে ওই পাকিস্তান আর 1টা কিংবা 2টো খুচরো দেশ, যেমন শুনেছি ডেনমার্কের সঙ্গে তাদের ওনার একটা সম্পর্ক আছে অন্য রকমের। আর এছাড়া ফিনল্যান্ড নাকি রাজি হচ্ছে তার সঙ্গে কথা বলবেন, তাদের রাষ্ট্রপ্রধানরা এসে তার সঙ্গে কথা বলবেন। তো এছাড়া অন্য কোনো বড় দেশের রাষ্ট্রপ্রধান তার সঙ্গে বৈঠকের প্রস্তাবে রাজি নন। রাজি না হওয়ার কারণ কি? কারণ বাংলাদেশে ইউনূস সরকারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্ট এবং এই বাংলাদেশ নামক একটা দেশ থেকে, একটা উঠতি দেশ যা দরিদ্র দেশ থেকে উন্নতিশীল দেশে পৌঁছে গিয়েছিল, তাকে এত অল্প সময়ে ডকে তোলার যে রেকর্ড তিনি সৃষ্টি করেছেন, সেই রেকর্ড দেখে কেউ আর তার সাথে তেমন আলোচনায় বসতে চাইছেন না। আজ থেকে 1 বছর আগে যেটা অনেকেই চেয়েছিলেন, যে আর এই যে ডকে তোলার রেকর্ড এবং মানবাধিকার সংক্রান্ত রেকর্ড যেটা তিনি তৈরি করেছেন তার এই 1 বছরের শাসনে, তা কিন্তু শেখ হাসিনার
তার 15 বছরের শাসনেও সেটা করতে পারেননি। এই দেখুন না, আজ ইউনূস মিয়া যাচ্ছেন নিউ ইয়র্ক, যে কথা দিয়ে শুরু করেছিলাম ডিম টমেটোর কথা, এইবার সেই প্রসঙ্গে আসে। আজ ইউনূস মিয়া যাচ্ছেন নিউ ইয়র্ক, আর আজই আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ কিছু সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশে মিডিয়ার ফ্রিডম নিয়ে, প্রেস ফ্রিডম নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছে 412 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করে তাদেরকে হয়রানি করা হচ্ছে। বাংলাদেশে 39 জন সাংবাদিক গ্রেপ্তার। এই হিসাবটা অন্তত আমাদের হিসাবে, আমরা যে হিসাব পেয়েছি ওখান থেকে, তাতে ছোট বড় সাংবাদিক সব মিলিয়ে 100-র ওপরে সাংবাদিক তাদেরকে গ্রেপ্তার করা আছে। সম্ভবত 142 জনের মতো একবার একটা খোঁজ নিয়েছিলাম। এরপরে 100 জনেরও বেশি সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং 300 জনের বেশি সাংবাদিকের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা জানা গেছে। কলিমুল্লাহ সাহেব, মঞ্জুরুল হাসান পান্না, তাদেরকে এরকম আটকে রেখে দেওয়া হয়েছে, ওই মানে বিনা বিচারে, প্রায় বিনা বিচারে তাদেরকে আটকে রাখা হয়েছে। কবে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হচ্ছে, সে মামলাগুলো সব আবার হাসিনার আমলের যে মামলার বিরুদ্ধে বিরাট সব আন্দোলন হয়েছিল, সেই মামলাগুলো, সেই ধারায় এইসব মামলা দেওয়া হচ্ছে। তো ভারত ভিত্তিক সাংবাদিক সংগঠনগুলো ইউনূসের কাছে চিঠি লিখে বাংলাদেশি সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে অনুরোধ করেছে। ফলাফল যদিও শূন্য। তাছাড়া গত বছরের জুলাই বিপ্লব যে আসলে মার্কিনী ষড়যন্ত্র, সেই সত্য এখন এতটাই সারা দুনিয়া জেনে গেছে যে কোনো দেশ আর তার সঙ্গে আলোচনায় বসতে চাইছে না। এখন তাদের কাছে আর এই ইউনূসের পরিচয় শান্তির নোবেল জয়ী হিসেবে নয়, তাদের পরিচয় হচ্ছে বাংলাদেশকে অধঃপথে নিয়ে যাওয়ার জন্যে দায়ী যে শাসক, সেই শাসকের পরিচয়। জাতিসংঘ সাধারণ অধিবেশনে আগেই বলেছি বাংলাদেশের পক্ষে ইউনূস সাহেব ভাষণ দেবেন 26শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বর তিনি রোহিঙ্গা ও অন্যান্য সংখ্যালঘু বিষয়ে, ওই যে সংখ্যালঘুর বিষয়টা বললাম, ওটাও সারা পৃথিবীতে অত্যন্ত সোচ্চার হয়ে গেছে যে সংখ্যালঘুরা অত্যাচারিত হচ্ছে ভয়ঙ্করভাবে। কোন সংখ্যালঘু? ধর্মীয় সংখ্যালঘুরা। এবং সেই পর্যায়ে জাতিসংঘ এখন একটা আলাদা আলোচনা সম্মেলন করতে যাবে, সেখানে 30শে সেপ্টেম্বর, সেখানে ইউনূস মিয়া সেখানে অংশ নেবেন। এরপর 1 অক্টোবর তার দেশে ফেরার বিমানে ওঠার কথা। ঢাকায় নামবেন 2রা অক্টোবর। যদিও অবশ্য 1 অক্টোবর নিউ ইয়র্ক থেকে তিনি ফেরার বিমানে চাপেন, তবেই ফিরবেন। তার না ফেরার সম্ভাবনা নিয়েও বাংলাদেশের বিশেষ করে সোশ্যাল মিডিয়া, কারণ বাংলাদেশের যে মেন স্ট্রিম মিডিয়া সেটা এখন একেবারে কর্তা ভজা হয়ে গেছে, যাকে বলে, ইউনূসের কোলবালিশ হয়ে বসে রয়েছে। তো এমন যারা এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের যে প্রতিবাদী কণ্ঠস্বর, সেটাকে তুলে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়ার এমন অনেকে আছেন যারা বলছেন ইউনূসের নাকি না ফেরার মতলব ছিল। না ফেরার মতলব মানে তিনি মুক্তি চাইছেন, সেটা যাতে করতে না পারেন তার জন্যে 3 প্রধান দলের ওই যে 4 বড় নেতা সঙ্গে যে গেছেন, সেটা ওই কারণেই তাদের যাওয়ার উদ্দেশ্য পালাতে নাহি দিব। আগেই বলেছি জাতিসংঘের অধিবেশন শুরু হচ্ছে 9 সেপ্টেম্বর। ইউনূস মিয়া 9 তারিখে না গিয়ে 12 দিন পরে 21 তারিখে যাচ্ছেন। নিজের পকেটের কড়ি না খসিয়ে রাজার হালে 12 দিন আমেরিকায় না থাকার লোভ যে তিনি সামলেছেন, সেটা আমাদের কাছে খুবই আশ্চর্যজনক ঘটনা। কারণ গত 13 মাসে তিনি এইটা নিয়ে বোধহয় 14 কিংবা 15 নম্বর বিদেশ সফর হবে তার। যাকে এবার অন্তত তিনি 12 দিন আগে যাননি, তার ফলে লাভ হয়েছে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বাঁচলো
12 দিন আগে গেলে খরচ তো আরও কয়েকশো টাকা হতো। তবে শোনা যাচ্ছে এবারের খরচ নাকি কম নয়। কেন কম নয় সে প্রসঙ্গে আসছে পরে। তবে অন্য দিক দিয়ে এবার নাকি 700 কোটি টাকার উপরে খরচ হবে, এই যে তার দলবল নিয়ে তিনি যাচ্ছেন সেই জন্যে। তো যাই হোক, তিনি যে 12 দিন আগে যাননি তাতে অনেকটা খরচ কমেছে, এবং অন্য দিক দিয়ে অবশ্য এতে বাংলাদেশের এক্সট্রা কয়েক কোটি টাকা বেঁচে গেছে, এটাও ঠিক 12 দিনের জন্যে। তবে অন্য দিক দিয়ে অবশ্য বড় রকম গচ্চাও যাচ্ছে দেশের, যেটা বলছিলাম। শুনছি এবার তার সঙ্গে নিরাপত্তা রক্ষীদের একটা বড় সড়ো দল যাচ্ছে। এত বড় দল সাধারণত কেউ নিয়ে যায় না, অন্য কোনো রাষ্ট্রপ্রধানরা, যেটা ওনার সাথে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়া জানাচ্ছে ইউনূস সাহেব নিউ ইয়র্কে প্রচুর হেনস্থার শিকার হবেন দেশ শাসনে নিদারুণ ব্যর্থতার জন্য, দেশের সর্বনাশ করার জন্য। এবং আমেরিকা শুধু নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার বাংলাদেশি ইতিমধ্যে জড়ো হয়েছে নিউ ইয়র্কে ইউনূসকে স্বাগত জানাবার জন্যে। ফুলের মালা কিংবা ওই ফুলের বোকে নিয়ে নয়, পচা ডিম এবং পচা টমেটো ছুঁড়ে, ওটাই হচ্ছে ওদেশের নিয়ম। ওদেশের নিয়ম ওইভাবেই, তারা জুতো টুতো ছোড়ে না, পচা ডিম ছোড়ে প্যাকেট ভর্তি করে নিয়ে আসে, পচা ডিম পচা টমেটো যাকে পছন্দ নয় তার দিকে ছোড়ে। এবং এই ছোড়াটা এবার নাকি ভয়ঙ্কর রকমে বাড়বে ইউনূস সাহেবের দেশের ওপরে। বেশি নিরাপত্তা রক্ষী নেওয়ার কারণ নাকি ওই ডিম টমেটো থেকে তাকে বাঁচাবার জন্যে। আর কারণ যাই হোক, নিউ ইয়র্কের অন্য কারণ যাই হোক না কেন, নিউ ইয়র্কের মলে এখন ডিম এবং টমেটো পাওয়া যাচ্ছে না, নাকি এজন্যই সবাই বেশি করে কিনে ফ্রিজের বাইরে ফেলে রাখছে যাতে তাড়াতাড়ি পচে, কারণ না পচলে ঠিক জমে না ব্যাপারটা। অবশ্য শুধু নিরাপত্তা রক্ষীরাই যে ইউনূস সাহেবকে রক্ষা করবে তা নয়, রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন ডিম টমেটো ভাগাভাগি করে নিজেদের নিতে পারেন, যাতে ইউনূস সাহেবের ভাগে কিছুটা কম ডিম পচা টমেটো পড়ে। ওই যে সেই কথাই আছে না কবিতায়, 10 মিলি করি কাজ হারি জিতি নাহি লাজ। তো ডিম টমেটো ভাগ করার জন্য আরও 4 জন যাচ্ছে। কিন্তু এই নেতাদের কি শুধু এইটাই যাওয়ার সঙ্গে নেওয়ার কারণ? না, আরও একটা কারণ আছে। একটা নয়, আরও একাধিক কারণ আছে, আসছি সেই প্রসঙ্গে। কি কারণ? যাতে ওই দলগুলোর সমর্থকরা, ওই বিএনপি জামাত এনসিপিরও কিছু দু এক পেজ থাকতেই পারে, দেশেই নেই তো বিদেশে কি থাকবে। তো যাই হোক, তাদের নেতাকে বাঁচাতে যদি ওই দলগুলোর সমর্থকরা মাঠে নামে, তাহলে ইউনূস সাহেব আবার অনেকটা বেঁচে গেলেন। তারা প্রতিরোধ গড়ে তুললে ইউনূস সাহেবের দিকে ডিম কম আসবে, পচা ডিম। আর তারা বাঁচলে, মানে এই নেতারা বাঁচলে বাঁচবেন মিয়া ইউনূস। এই বুদ্ধির খবর ওই নেতারা যে পাননি তা নয়, তারাও কিন্তু মনে মনে চাইছেন যে ইউনূস কিঞ্চিত পালিশ হোক, তাকে পালিশ করা হোক। বড় বার বেড়েছে, জামাতের কথা শুনছে না, বিএনপি ডিসেম্বরের মধ্যে ভোট চাইছে সেটা শুনছে না, ফেব্রুয়ারিতেও করবে কিনা তার ঠিক নেই। যাই হোক, তো তারাও চাইছে যে ইউনূস কিঞ্চিত পালিশ হোক। কিন্তু প্রশ্নটা হচ্ছে, বিনা খরচে এমন রাজকীয় ভ্রমণের সুযোগ ছাড়াটাও, সেটাও তো মুশকিল। তাছাড়া ট্রাম্প এবং সোরস সাহেব, ওই যে ডিপ স্টেটের জর্জ সোরস, তো তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটাবার কাজে এদেরই তো রেখেছিল, নিয়োগ করেছিল, এই বিএনপিকে, এই জামাতকে, ওই এনসিপি তখনও তৈরি হয়নি, কিন্তু লোকগুলো তো ছিল তার জন্যে। এবং আগামী দিনে আমেরিকার হয়ে যে কাজ তারা করবেন, অর্থাৎ ওই ষড়যন্ত্র এবং আমেরিকার হয়ে আগামী দিনে কাজগুলোর জন্যে তারা তো এইসব কিছু, তার একটা মোটা অঙ্কের পুরস্কারও নাকি দেবেন। এটা কিন্তু বাতাসে ভাসছে। এসব কথা একেবারে গুজব না হওয়ার সম্ভাবনাই বেশি। আমেরিকার সরকারি কর্তারা সবাইকে ডেকে পাঠিয়েছে বিশেষ কিছু কারণে। তার মধ্যে চট্টগ্রামের বন্দর আছে, হিউম্যান করিডর আছে, সেন্ট মার্টিনসের সঙ্গে দখল আছে, এর সঙ্গে আবার জাতীয় নির্বাচনের বিষয়টিও আছে। যেভাবে বিশ্ব জনমত প্রবল হয়ে উঠেছে
তাতে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে সে নির্বাচন মানবে না কেউ। সুতরাং আওয়ামী লীগকে নিতেই হবে নির্বাচনে। এই বিষয়ে একমত হওয়ার জন্য আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে কিভাবে তাকে আটকে দেয়া যাবে এইসব ব্যাপারে পাঠ পড়াবে আমেরিকা। যদিও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব তিনি বলেছেন যে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়া হচ্ছে এটা দেখাতে যে নির্বাচনের অভিমুখে ইউনূস সরকারের যে যাত্রা, সেই যাত্রায় সব দল তার সঙ্গে আছেন। এখানেই প্রশ্ন আসছে যে কাকে দেখানো হবে? আমেরিকাকে দেখানো হবে, তাই তো? আমেরিকাকে দেখাতে হবে, সেই জন্যই ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এইটাই তো সবাই বলছে, যেটা আমেরিকার হয়ে কাজ করার জন্য এই দলগুলো যাচ্ছে। ইউনূস যে এবার প্রবল হেনস্থার শিকার হবেন তার নানান সংকেত চারদিক থেকে মিলছে। বাংলাদেশের সামাজিক মাধ্যমে ইউনূসের বিরুদ্ধে সমালোচনা রয়েছে, তবে এর মূল প্রেক্ষাপট গত বছরের ঘটনার সঙ্গে সব যুক্ত। 2024 সালের সেপ্টেম্বরে তার প্রথম জাতিসংঘ সফরের সময় নিউ ইয়র্কে বাংলাদেশি নাগরিকরা তার বিরুদ্ধে গো ব্যাক এবং স্টেপ ডাউন স্লোগান নিয়ে প্রতিবাদ করেছিল। ইউনূস সরকার সামাজিক মাধ্যমে সমালোচনাকে মোকাবিলা করার জন্যে একটা নতুন কৌশল নিয়েছে। সেখানে তিনি এসব সমালোচনাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করছেন, কিন্তু মুশকিল হচ্ছে তার এই মিথ্যে অস্বীকৃতি এটাকে কিন্তু কেউ বিশ্বাস করছে না। আসলে দেশের মধ্যে যেমন আওয়ামী লীগ জেগে উঠেছে, ঝটিকা মিছিল করছে, ঝটিকা মিছিলের সঙ্গে ঝটিকা কেলানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেই একই প্রস্তুতি পশ্চিমের বিশ্বেও। তবে বাংলাদেশের মতো কেলানি দেওয়ার সুযোগ তো নেই সেখানে, তাই সেখানকার মানুষ, সেখানকার বাংলাদেশিরা তারা পচা ডিম এবং পচা টমেটো নিয়ে নামছে। এটা আবার হচ্ছে ওই দেশে আইনসম্মত। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। অনেক বিষয়ে রেকর্ড করা ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকায় এবার পচা ডিম টমেটো খেয়ে নোবেল জয়ীদের ইতিহাসে নতুন চ্যাপ্টার লেখেন কিনা আমাদের সাগ্রহ দৃষ্টি থাকবে সেদিকে। এখনকার মতো এখানেই রাখছি।